আজ হবে যতটা হয়েছিল এর আগের দিন হয়েছিল পলিমারের আগে অব্দি। আজ হবে পলিমার থেকে শুরু। তাহলে এখানে আমরা জানবো যে পলিমার কাকে বলে আগে, আর পলিমারই কেন বলা হলো সেটাকে। পলিমার বলা হবে যে যখন একটি ছোট অণু পরস্পরের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে একটি বৃহৎ শৃঙ্খল গঠন করে। একটি ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা ছোট ছোট অণু পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা রাসায়নিক সংযোগের মাধ্যমে, রাসায়নিক সংযোগ বা বিক্রিয়া, রাসায়নিক সংযোগ বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহৎ শৃঙ্খল গঠন করে, তখন তাকে বলা হবে পলিমার। এবার পলিমার কেন বলা হলো? কারণ পলিমার হচ্ছে একটি গ্রিক শব্দ যেটা এসছে দুটো শব্দ থেকে, আলাদা আলাদা শব্দ। যেমন একটা হলো পলি মানে হচ্ছে বৃহৎ বা অনেক, অনেক বা বৃহৎ, আর মেরস, মেরস মানে হচ্ছে খণ্ড। তাহলে অনেক খণ্ড বা বৃহৎ খণ্ড, অনেক খণ্ড পরস্পরের সাথে যুক্ত হয়ে বা বহু খণ্ড, বৃহৎ না বহু হবে, বহু খণ্ড পরস্পরের সাথে কি হবে যুক্ত হয়ে যে শৃঙ্খল গঠন করবে তাকে বলা হবে পলিমার। তাহলে বোঝা গেল যে পলিমার, আরেকবার বলছি, যে ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট অণু পরস্পরের সাথে রাসায়নিক সংযোগ বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বৃহৎ শৃঙ্খল অণু গঠন করবে তাকে বলা হবে পলিমার। পলিমার এসছে দুটো গ্রিক শব্দ, আলাদা আলাদা দুটো গ্রিক শব্দ, যেমন একটা পলি আর একটা হচ্ছে মেরস। পলি মানে হচ্ছে অনেক বা বহু, মেরস মানে হচ্ছে খণ্ড। তাহলে অনেকগুলি খণ্ড বা অনেকগুলি বা বহু অণু পরস্পরের সাথে যেগুলো খণ্ড খণ্ড আছে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ খণ্ড বা অনেক বড় খণ্ড তৈরি করবে, খণ্ড না বলে অনেক বড় শৃঙ্খল গঠন করবে, তাকে বলা হবে পলিমার। এবার হচ্ছে এটা মার, মার কথাটা এসছে মেরস থেকে। এবার একটা হবে এখানে যে অণুগুলো যে অনেকগুলো অণু দিয়ে তৈরি করছে, তাহলে এক একটা অণুকে কি বলা হবে? পলিমার মানে কি হলো? একাধিক অণু, একটি অণুর পরিবর্তে কি আছে অনেকগুলি অণু পরস্পরের সাথে যুক্ত হলো, তাহলে ওই একটি অণুকে তখন বলা হবে মনোমার। মনোমার। ধরে নাও যে একটা শৃঙ্খল হচ্ছে পলিইথিলিন বা পলিথিন CH2 এটা N, এটা একটা ইথিলিন N সংখ্যক কি আছে যুক্ত আছে পরস্পরের সাথে। কিভাবে যুক্ত আছে? CH2 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 এরকম করে করে কি আছে দুই দিকে বহু সংখ্যক যুক্ত আছে। তার এই একটা হচ্ছে কি একটা অণু, এরকম অনেকটা অণু কি আছে পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে। তার জন্য এখানে বলা হচ্ছে n সংখ্যক, মানে এমন আছে যেটা গণনা করা যাবে না, তার জন্য সেটা হচ্ছে পলিমার। আর এই একটাকে বলা হবে তখন মনোমার। যে সমস্ত অণুগুলো নিয়ে একটা পলিমার গঠিত হয় সেই সমস্ত অণুকে বা সেটি অণুকেই বলা হবে মনোমার। পলিমার সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার আর একটা হচ্ছে সংশ্লেষিত পলিমার। প্রাকৃতিক পলিমার কাকে বলা হবে? প্রকৃতি থেকে বা প্রাণী জগৎ থেকে বা উদ্ভিদ জগৎ থেকে যে সমস্ত পলিমারগুলো পাওয়া যায় সে সমস্ত পলিমারকে বলা হবে প্রাকৃতিক পলিমার।
প্রাকৃতিক পলিমার, যেমন হচ্ছে প্রোটিন, সেলুলোজ, প্রোটিন দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। ওই নিউক্লিক অ্যাসিড, একাধিক নিউক্লিক অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে যে তৈরি করেছে সেগুলো হচ্ছে প্রোটিন। ডিএনএ বলা যাবে, ডিএনএ একাধিক রাইবোনিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে সেগুলো হচ্ছে কি একটা পলিমার, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। দুই নম্বর হচ্ছে সংশ্লেষিত পলিমার, যেমন হচ্ছে পলিথিন, আরেকটা হচ্ছে টেফলন, আর হবে টেট্রাফ্লুরোইথিলিন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে দুটো জানতে পারলাম, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, একটা হচ্ছে সংশ্লেষিত পলিমার। যে সমস্ত পলিমার প্রকৃতি থেকে বা প্রাণী জগৎ থেকে বা উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যাবে সেই সমস্ত পলিমারকে বলা হবে প্রাকৃতিক পলিমার। আর যে সমস্ত পলিমার প্রাকৃতিক জগৎ থেকে না গিয়ে মানুষ সৃষ্টির কারণে বা মানুষের কারণে তৈরি হবে বা মানুষের জন্য তৈরি হবে, মানুষ নিজেই তৈরি করবে, তাকে বলা হবে সংশ্লেষিত পলিমার, যেমন হচ্ছে পলিথিন, টেফলন, টেট্রাফ্লুরোইথিলিন ইত্যাদি ইত্যাদি। এবার আমি যে সমস্ত উদাহরণগুলো বললাম, যেগুলো বললাম, যেমন প্রোটিন বললাম, সেলুলোজ বললাম, সেগুলো তো প্রাকৃতিক পলিমার আছে। তাহলে সেগুলো প্রাকৃতিক পলিমার, সেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়। এবার হচ্ছে যে যেগুলো বললাম সংশ্লেষিত পলিমার, তার মধ্যে আমরা দেখতে পেলাম যে পলিথিন আছে, তারপরে টেফলন ছিল, টেট্রাফ্লুরোইথিলিন ছিল, যেমন পলিথিন বা প্লাস্টিক, পলিথিন বা প্লাস্টিক হচ্ছে এক প্রকারের পলিমার যার মনোমার হচ্ছে ইথিলিন। পলিথিন বা প্লাস্টিক হচ্ছে এক প্রকারের পলিমার যার মনোমার হচ্ছে ইথিলিন। একাধিক ইথিলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ শৃঙ্খল গঠন করে তাকে বলা হবে পলিথিন বা পলিইথিলিন। পলিথিন বা পলিইথিলিন সেটাই হচ্ছে প্লাস্টিক। এবার প্লাস্টিকের ব্যবহার, সেগুলো তো আমরা বাস্তব জীবনে দেখতেই পাচ্ছি যে প্লাস্টিক কি কি কাজে ব্যবহার করা হয়। বাজারের হাট থেকে শুরু করা থেকে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি যাবতীয় কাজকে করে প্লাস্টিক করতে সাহায্য করে। কিন্তু এই প্লাস্টিকের পরিসাধনটা হচ্ছে এতটাই যে এটা জৈব ভঙ্গুর নয়। এবার প্রশ্ন আসবে, জৈব ভঙ্গুর কি? জৈব ভঙ্গুর হচ্ছে যে সমস্ত পলিমার দীর্ঘদিন ভূপৃষ্ঠের সাথে বা প্রকৃতির সাথে থেকে সেখান দিয়ে কি হবে, মিশে যাবে। ধরো না যে আমি যদি প্রোটিনকে ফেলি, প্রোটিন জাতীয় কোনো একটা পদার্থকে ফেললাম, মাটিতে পড়ার সাথে সাথে কিছুদিনের মধ্যে সেটা কি হবে, গলে গিয়ে মাটির সাথে বা পরিবেশের সাথে মিশে যাচ্ছে, সেটাকে তখন বলা হবে জৈব ভঙ্গুর। আর যে সমস্ত পলিমার দীর্ঘকাল ধরে থাকার পরেও কিন্তু পরিবেশের সাথে মিশে যাবে না বা পরিবেশে কি হবে না, গলিত হয়ে যাবে না, সেগুলোকে বলা হবে জৈব অভঙ্গুর পলিমার। তাহলে এখানে দুটো কথা বললাম, একটা হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার, আরেকটা হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার। তাহলে জৈব ভঙ্গুর পলিমার কাকে বললাম, যে সমস্ত পলিমার দীর্ঘদিন প্রাকৃতিক পরিবেশে থাকার ফলে, দীর্ঘদিন না বেশ কিছুদিন যদি প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে থাকে, তাহলে সেটা কি হবে, ওই পরিবেশের সাথে পুরোপুরি মিশে যাবে বা পরিবেশে কি হবে, গলিত হয়ে মিশে যাবে, সেটাকে বলা হবে জৈব ভঙ্গুর পলিমার। আর যে সমস্ত পলিমার দীর্ঘকাল পরিবেশে থাকার পরেও সেটা কিন্তু পরিবেশের সাথে পুরোপুরি মিশে যাবে না,
অবিকল অবস্থায় থেকে যাবে, যেমন তাকে বলা হবে জৈব অভঙ্গুর পলিমার। যেমন প্লাস্টিককে যদি মাটির তলায় পুঁতেও রাখা হয় আর যদি 10, 15 বা 20, 30 বছর পরে খুলে দেখা হয়, তাহলে সেই প্লাস্টিকটা সেই রকমই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি প্রোটিন কোথায় থাকে? মাংসতে থাকে। তো যদি আমরা মাংসকে দীর্ঘদিন ধরে একটা মাটিতে ফেলে রেখে দিই বা মাটিতে পুঁতেই দিই, তাহলে কি হবে? সেটা পচে যাবে, মাটির সাথে কি হবে? মিশে যাবে। তাহলে তার জন্য সেটাকে বলা হচ্ছে জৈব ভঙ্গুর, আর এটা মিশবে না, তার জন্য জৈব অভঙ্গুর পলিমার। পলিমারের উদাহরণে বেশ কয়েকটা উদাহরণ আছে, যেমন হচ্ছে পিভিসি, পিইটি, পিটিএফই ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্ত পলিমারের পুরো নাম কি? যেমন এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এটা কি? এটার পলিমারের পুরো নাম হচ্ছে, এর মনোমারের নাম কি? মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, যার মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তারপর হচ্ছে যে পিইটি, পলিইথাইল টেরিথ্যালেট। তার এর মনোমার হচ্ছে ইথাইল টেরিথ্যালেট। তারপর হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন। টেট্রাফ্লুরো ইথিলিন। তাহলে টেট্রাফ্লুরোইথিলিন যেটা আছে সেটা হচ্ছে এর মনোমার। তাহলে এই সমস্ত পুরো নামগুলো মুখস্থ করতে হবে, সেগুলো জানতে হবে। এবার দেখবো আমরা যে টেক্সট বই কি আছে। টেক্সট বইয়ের দুটো ছক আছে। ছকের মধ্যে বলা আছে যে এক জায়গাতে সংশ্লেষিত তথ্য যেটা আছে পেজ নাম্বার 132 মনে হয়, না 133, ওখানে বলা আছে যে দুটো সুতো নেওয়া হলো, দুই প্রকারের সুতো। একটা হচ্ছে সুতির সুতো, আর একটা হচ্ছে টেফলনের। তাহলে এটা সুতির সুতোতে কি থাকে? প্রাকৃতিক পলিমার। টেফলন সংশ্লেষিত পলিমার। সুতির সুতোতে কি করা হয়? এবার দুটো সুতোতে কোন একটা বোতল লাগিয়ে দিয়ে দেওয়া হয়,
বোতল লাগিয়ে দেওয়ার পর সেই বোতলে প্রথমে খালি বোতল লাগানো হলো এবং সেই বোতলে জল ঢালা হচ্ছে, সেই বোতলে জল ঢালা হচ্ছে। এবার জল ঢালার পরে কি হবে, সেই বোতলে যদি জল ঢালা হয় তাহলে সুতির সুতো কি হয়, নরম হয়, যেহেতু প্রাকৃতিক পরিমাণ, তার জন্য সুতির সুতো বেশি ওজন সহ্য না করে সেটা কি করে ছিঁড়ে যায়, তাহলে সুতির সুতো ছিঁড়ে গেল। কিন্তু টেফলন কি একটা সংশ্লিষ্ট পলিমার, তার জন্য এটা কি হবে না, ছিঁড়ে যাবে না। তার জন্য এখানে পরীক্ষা করে বোঝা গেল যে যেগুলো প্রাকৃতিক পলিমার থাকে তার কার্যকারিতা কম, যেহেতু সেটা কি হবে নরম প্রকৃতির, খুব সহজেই ছিঁড়ে যাবে। কিন্তু সংশ্লিষ্ট পলিমার যেগুলো থাকবে সেগুলো খুব সহজেই ছিঁড়ে যাবে না বা কঠিন প্রকৃতির। এখানে আর দুটো জিনিস আসছে এর পরবর্তীতে, পরে বলছি, যে একটা থার্মোসেলিং প্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। তাহলে থার্মোপ্লাস্টিক কাকে বলবো? থার্মোপ্লাস্টিক বলা হবে যে সমস্ত প্লাস্টিক বা যে সমস্ত পলিমার অল্প পরিমাণ তাপ পেয়ে, মানে অল্প পরিমাণ তাপ দেওয়ার সাথে সাথে কি হবে, ছিঁড়ে যাবে, তাকে বলা হবে থার্মোপ্লাস্টিক। আর যে সমস্ত পলিমার অল্প পরিমাণ তাপ দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যাবে না বা তাপ পাওয়ার সাথে সাথে কি হবে না, ছিঁড়ে যাবে না বা তার কোনো রূপ পরিবর্তন হবে না, তাকে বলা হবে থার্মোসেটিং প্লাস্টিক। তাহলে থার্মোপ্লাস্টিক কাকে বলা হলো, যারা ছিঁড়ে যাবে তারা হলো থার্মোপ্লাস্টিক, আর যারা ছিঁড়ে যাবে না তারা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। এবার এখানে হচ্ছে দুটো সুতো, টেফলন না ব্যবহার করে এখানে যদি নাইলন ব্যবহার করা হতো, যাই হোক তাহলে একই রকম হতো, সেটাই আবার সংশ্লিষ্ট তন্তু বা সংশ্লিষ্ট পলিমার, তার জন্য সেটা কি হতো না, ছিঁড়ে যেত না, আর এটা ছিঁড়ে যাচ্ছে। এই একই রকম ভাবে আরেকটা পরীক্ষা আছে, যে একটা সুতির সুতো আছে আর একটা নাইলনের সুতো আছে। এবার দুটো সুতোকে কি করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। দুটো সুতোতে যখন আগুন দেওয়া হলো তখন কি হলো, যে এই সুতোটা যেটা সুতির আছে সেটা পুরোটাই পুড়ে যাবে, কারণ এটা হচ্ছে বারবার একই কথা যে প্রাকৃতিক পলিমার। কিন্তু এটা কি হচ্ছে, নাইলনের যেহেতু এটা এটা প্লাস্টিক পলিইথিলিন দিয়ে তৈরি বা ইথিলিনেরই কোন একটা অংশ, তার জন্য কি হবে না, সেটা পুড়ে যাবে না, সেটা পোড়ার সাথে সাথে কি হবে, জমাট বেঁধে যাবে, গোল হয়ে যাবে, গলে যাবে, কিন্তু কি হবে না, নিঃশেষ হয়ে যাবে না। আর এটা কি হবে, নিঃশেষ হয়ে যাবে, পুরোটাই ছায়ে পরিণত হবে। তাহলে এই দুটো পরীক্ষা আছে এখানে। তারপরে নিচে যে অংশটা বলা আছে সেখানে ব্যবহার গুলো বলা আছে, যে কি কি ব্যবহার করা হয় কি কি কাজে। এখান থেকে প্রশ্ন খুব ভালো, যে প্রাকৃতিক পলিমার আর সংশ্লিষ্ট পলিমারের মধ্যে পার্থক্য লেখো, সেটা নিজে থেকে তৈরি করতে পারবে আর খুব ভালোভাবে। এরপর হচ্ছে যে প্রাকৃতিক পলিমারের ব্যবহার তো আমরা দেখে নিলাম, কিন্তু এর ফলে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে পরিবেশের প্রচুর পরিমাণে কি হচ্ছে, দূষণ ঘটছে। যেমন ক্ষতিকারক দিকগুলো যদি বলা হয় তাহলে দেখো, যে যদি কোন একটা কন্টেইনারে করে সমুদ্রের পথে যদি কোনো একটা জাহাজ যায় আর সেখানে যদি প্লাস্টিকের কোনো ক্যারি ব্যাগ থাকে, তাহলে সামুদ্রিক প্রাণীগুলো কি করবে, সেগুলোকে খেয়ে ফেলবে। সাধারণত রাস্তাঘাটে যদি আমরা দেখি, শহরাঞ্চলের রাস্তাঘাটে, তাহলে যে সমস্ত ডাস্টবিন থাকে তার ডাস্টবিনের বাইরে যে সমস্ত প্লাস্টিক গুলো পড়ে থাকে, সেখানে গিয়ে কোনো প্রাণী যেমন গরু ছাগল যাই হোক, তারা কি করে ওই প্লাস্টিক সহ খেয়ে ফেলে। তাহলে ওই প্লাস্টিক তো গিয়ে আর হজম হবে না, তাহলে সেগুলো কি করবে, ক্ষতি সাধন করবে। পরিবেশে তো বিঘ্নিত হচ্ছে না, পরিবেশেও বলছে না, তাহলে পরিবেশেরও কি করছে, ক্ষতি সাধন করছে, এমনকি মানুষের নিজেরও ক্ষতি সাধন করে। এবার হচ্ছে যে এদের বদলে কি করা উচিত, এদের বদলে আমাদের এমন কিছু প্লাস্টিক ব্যবহার করা উচিত যেগুলো কি হবে, পরিবেশের সাথে মিশে যাবে। যেমন যে জৈব ভঙ্গুর যেগুলো বললাম, যে জৈব ভঙ্গুর পদার্থ ব্যবহার করা উচিত। যেমন যদি আমরা প্লাস্টিকের বদলে কাগজ ব্যবহার করি তাহলে কি হবে, পরিবেশের ক্ষতি সাধন হবে না, কারণ কাগজ মাটিতে পড়ার সাথে সাথে গলে যায়, সাথে সাথে না কিছুদিন রাখার পর। এরপরে যে এখানে বলা হচ্ছে যে এমন কিছু পদার্থ ব্যবহার করা হচ্ছে, এমন কিছু ব্যাগ, যেমন হচ্ছে যে বায়োডিগ্রেডেবল ব্যাগ,
বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে জৈব ভঙ্গুর, তাহলে বায়োডিগ্রেডেবল ব্যাড। তাছাড়া প্লাস্টিকের সাথে এখন কি মেশানো হচ্ছে, যে কার্বোহাইড্রেট মিশিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো একটা প্লাস্টিকের সাথে যদি কার্বোহাইড্রেট মিশিয়ে দেওয়া হচ্ছে তাহলে সেই প্লাস্টিকটা কি হচ্ছে, বায়োডিগ্রেডেবল হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে তখন বলা হচ্ছে বায়োপল ব্যাড। তাহলে বায়োপল পদার্থ, তাহলে সেই সমস্ত পদার্থগুলোর ব্যবহার যদি আমরা দিন দিন বাড়িয়ে ফেলি তাহলে কি হবে না, আমাদের ক্ষতি সাধন হবে না, বা পলিমারের কারণে যে সমস্ত ক্ষতি সাধন হচ্ছে সেই সমস্ত ক্ষতি সাধন থেকে আমরা কি করব, বেঁচে থাকতে পারবো। আজকে পলিমার থাক, এর পরের দিন সাবান আর ডিটারজেন্ট হবে।